স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সঙ্গে আছি ফারাদ তাসনিম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানিয়েছে ব্রাজিল। শুক্রবার ব্রাজিলে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য জানান সে দেশের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সেলসো আমোরিম। বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের কৌশলগত অংশীদারিত্ব, বহুপাক্ষিক সহযোগিতা এবং গ্লোবাল সাউথের সংহতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়। জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন দেবে ব্রাজিল। আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কার্যক্রম উদ্বোধন, জনসভা সহ বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি চূড়ান্ত করছে প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা। খাল খনন এবং ফ্যামিলি কার্ড বিতরণে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। এর আগে সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের একটি খাল পুনর্খননের উদ্বোধন করবেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে উজ্জীবিত বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। উৎসব ভাব বিরাজ করছে দলীয় বিভিন্ন সভায়। উন্নয়নের পাশাপাশি সাংগঠনিক পর্যায়ে ত্যাগীদের মূল্যায়নে তারেক রহমানের নজর চান কর্মীরা। আমরা চাই এরকম প্রতিটি নির্বাচনই এরকম সুষ্ঠু এবং নিরপেক্ষ হোক, যাতে করে মানুষ ভোটদান দিয়ে সঠিক লোকটাকে বাইর করে। এখানে খাল খনন কর্মসূচি হবে। এই খাল খনন কর্মসূচি সারাস্তির মাটিতে উনি পা রাখবেন, সেই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কুমিল্লা চাঁদপুর মহাসড়ক ঘেঁষে দাঁড়াবেন বিএনপি নেতাকর্মীরা। চাঁদপুরের অর্থনৈতিক উন্নয়নে একটি ইপিজেড, নদী ভাঙন রোধ, স্টেডিয়াম নির্মাণ সহ বিভিন্ন দাবি জানাবেন তারা। তাহলে ইপিজেড করার মতো একটি উপযুক্ত জায়গা, তাতে করে চাঁদপুরের যারা আমাদের কর্মসংস্থানের পাইতে কষ্ট হতো, বিভিন্ন জেলাতে যেতে হতো, সেই যাওয়াটা আর প্রয়োজন হবে না। শুভেচ্ছা জানাবো, স্বাগত জানাবো। আমরা মাঠে থাকবো, তবে কর্মীরা বেশ উজ্জীবিত। এখানে জনগণের স্বার্থে উনি আমাদের এখানে 17 কিলোমিটার আমাদের সারাস্তিতে খাল কাটা কর্মসূচি দিছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিসি ক্যামেরায় নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। আমরা এই উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়, আমাদের সংশ্লিষ্ট যে সমস্ত মন্ত্রণালয় অধিদপ্তর আছে এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সাথে যোগাযোগের মাধ্যমে নিবিড় সমন্বয়ের মাধ্যমে আমরা আসলে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। এর আগে 2004 সালে বিএনপির নেতা হিসাবে চাঁদপুর সফর করেন তারেক রহমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে সার্বিক পরিস্থিতি কেমন এবং নেতা কর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। চাঁদপুরের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ দুপুরেই তিনি চাঁদপুরে প্রথমে এই শাহরাস্তি খদ্দ খাল উদ্বোধনে আসবেন। আমি এখন যে স্থানটিতে রয়েছি, এখানেই তিনি চাঁদপুরের প্রথম কর্মসূচি উদ্বোধন করবেন। এই খাল খননে তিনি যে খদ্দ খালটি উদ্বোধন করবেন, এই খালটি কিন্তু কচুয়া শাহরাস্তি এবং ডাকাতিয়া নদীর যে মিলনস্থলটি রয়েছে, সেই এই খালটি দীর্ঘ বছর ধরে এই খালটি কিন্তু খনন অযোগ্য থাকায় কিন্তু ফসলি চাষাবাদে ব্যাহত হয়েছে। কিন্তু সেই খালটি এই খালটি এখন উদ্বোধন করবেন এবং চাষিদের উপকৃত হবে বলে প্রত্যাশা করছেন এখানকার দলীয় নেতাকর্মীরা এবং চাষিরা। আমরা এই যে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে আজকে চাঁদপুরে তিনি আসবেন দীর্ঘ 22 বছর পর। এই পদ্মা মেঘনার ডাকাতিয়ার মিলনস্থলে তিনি আসবেন এবং এখানকার মানুষের প্রত্যাশা একটি ইপিজেড করা, এতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে নেতাকর্মীদের প্রত্যাশা। এখানকার যে সংসদ সদস্য রয়েছেন ইঞ্জিনিয়ার মমিনুল হক, তিনি এই
চাঁদপুরের যে শাহরাস্তি যে উপজেলায় যে খদ্দ খাল উদ্বোধনের আজকে সভাপতিত্ব করবেন তিনি, এবং চাঁদপুর শহরে যেই গোসেরহাট এবং যে চাঁদপুর সরকারি কলেজ মাঠে যেই ফ্যামিলি কার্ড বিতরণ রয়েছে সেখানে সভাপতিত্ব করবেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তারা আজকে তারেক রহমানের কাছে তাদের এই চাঁদপুর জেলার জন্য এই যে নেতা কর্মীদের এবং জনসাধারণের যে দাবিগুলো রয়েছে, প্রত্যাশাগুলো তারা তুলে ধরবেন। সেই দাবিগুলোর মধ্যেই প্রথমে তারা ইপিজেড সহ এবং যে এখানকার যে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের 4 লেন সড়ক এবং এই যে রেলপথ সহ সবকিছুতে উন্নয়ন চাচ্ছেন। আজকে আমি সকাল থেকে যে যেখানে এখানে ধীরে ধীরে কিন্তু নেতাকর্মীরা আসা শুরু করছেন, তবে এবারকার নেতাকর্মীদের আসা এবং কোথাও ব্যানার পেস্টুন ব্যবহার করা হবে না, সেই কারণেই একটু ভিন্ন ধরনের একটা আমেজ তৈরি হয়েছে। এবং এখানে আমরা দেখেছি যে তারেক রহমানকে নিয়ে শুধু একটি যে ব্যানার যে স্টিচটি করা হয়েছে সেই স্টিচটি রয়েছে, আর পাশে কোথাও কোনো ব্যানার পেস্টুন এখানে দেওয়া হয়নি। এবং নেতাকর্মী যারা আসবেন তারা কেউই ব্যানার পেস্টুন নিয়ে আসতে পারবেন না বলে এখানে জানানো হয়েছে দলীয় নেতা কর্মীদের কাছ থেকে। এবং এই চাঁদপুরের এই যে গোসেরহাট যে খালটি খনন করা হবে সেখানেও জিয়াউর রহমান সেখানে এসেছিলেন, সেখানে তিনিও উদ্বোধন করেছিলেন। ফ্যামিলি কার্ড যে বিতরণ করা হবে সেখানে শুধু চাঁদপুর থেকে নয়, চাঁদপুর থেকে আরো 22টি জেলার ভার্চুয়ালি ভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ফ্যামিলি কার্ড উদ্বোধন ঘোষণা করবেন। তারপরেই তার চাঁদপুরে বিএনপির সাংগঠনিক একটি সভা রয়েছে, তারপর তিনি চাঁদপুর ত্যাগ করবেন। চাঁদপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। চাঁদপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের হাসপাতালে ভর্তির পর শুক্রবার রাতে মারা যান তিনি। এক ফেসবুক পোস্টে কারিনার মৃত্যুর সংবাদ জানান তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। লিভার সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি চলছিল। কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা। নেত্রকোনায় কলমাকান্দায় উজান ঢল ও বৃষ্টির পানিতে বাঁধ ভেঙে গড়াডোবা হাওরে পানি ঢুকেছে। বৃহস্পতিবার বিকেলে বরখাপন ইউনিয়নের কামারুরা সুইচ গেট সংলগ্ন বাঁধের নিচু অংশ উপচে পানি প্রবেশ করে। কৃষি বিভাগ জানিয়েছে এরই মধ্যে হাওরের বোরো ধান কাটা শেষ হওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা নেই। পানি উন্নয়ন বোর্ড জানায় উজান থেকে আসা পাহাড়ি ঢলে উবদাখালী নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় বাঁধের নিচু অংশ দিয়ে পানি হাওরে ঢুকে পড়ে। বর্তমানে নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ঢলের চাপ এখনো কমেনি। একটু উঁচু অংশে ভাঙছে, যে কারণে পানির প্রবাহটা এত বেশি না যে দ্রুত প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা আছে। মনে হয় যে 4-5 দিনের মধ্যে এই অঞ্চলটি প্লাবিত হতে পারে। অতিরিক্ত বন্যা যদি আরও বৃদ্ধি পায় বা পাহাড়ি ঢল নামে তাহলে হয়তো প্রভাবিত হতে পারে। আর না হয় এখন যে ঘটনাটা ঘটছে তো ফসল হানি হওয়ার আর কোনো আশঙ্কা নেই। সিলেটের পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে গোসলে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 10টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ বিষয়ে বিছানাকান্দি ট্যুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, নিহত ওই শিক্ষার্থীর নাম শান্ত বণিক। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। বন্ধুদের সঙ্গে বিছানাকান্দি ভ্রমণে গিয়ে শান্ত আর তার আরও 2 জনের সঙ্গে পানিতে নামেন। তবে কিছু সময় পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে খোঁজার চেষ্টা চালালেও কোনো সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে রাত 10টার দিকে তার মরদেহ উদ্ধার করে। মুন্সিগঞ্জের মীর কাদিমের বিখ্যাত সাদা গরুর বিশেষ কদর থাকে কোরবানির ঈদে। পুরান ঢাকার শৌখিন ক্রেতাদের চাহিদার শীর্ষে এই জাতের গরু। তবে অভিযোগ আছে অনেক খামারি কৃত্রিম উপায়ে গরু মোটা তাজা করছেন। চোখের পাপড়ি থেকে শুরু করে পুরো শরীর ধবধবে সাদা। মুন্সিগঞ্জের মীর কাদিমের এই ধবল গরু পুরান ঢাকার কোরবানির পশুর হাটে প্রধান আকর্ষণ। শুধু সৌন্দর্য নয়, মাংসের জন্য রয়েছে আলাদা কদর।
শুধু এই গরু বিক্রির জন্যই পুরান ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাট চালু হয় বহু বছর আগে। একসময় মীর কাদিমে অন্তত ২০০ খামারি ধবল গরু লালন পালন করলেও এখন সেই সংখ্যা মাত্র ১০ থেকে ১২ জন। গেল কয়েক বছর ইনজেকশন ও কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করার প্রতিযোগিতায় কমতে শুরু করেছে এই গরুর সংখ্যা। তবে কিছু খামারি এখনও প্রাকৃতিক খাবার দিয়েই লালন পালন করছেন। আমাদের ঐতিহ্যটা হলো প্রায় ১৫০ বছর, প্রায় ১৫০ বছর আমাদের মুরব্বীরা করে আসছে। আর আপনার ওই মুরব্বীদের দেখা দেখি আমরা এই ঐতিহ্যটা ধরে রাখছি। এই গরুগুলো হইতেছিল আপনার রহমতগঞ্জের জন্য আগে নিয়ে বিক্রি হইতো, এখন ঢাকা থেকে লোক আইসা এখান থেকে নিয়ে যায়। পুরান ঢাকার অনেক ক্রেতা সরাসরি খামারে গিয়েও কিনে নেন এই গরু। আমরা প্রতি বছরই এই রহমতগঞ্জের হাট থেকে নিতাম, এখন আমরা সরাসরি এই মুন্সিগঞ্জে আসি, এখান থেকে আমরা গরু নেই। যে মীর কাদিমের ধবল গরু যেগুলো পাওয়া যায় এগুলো ঢাকায় পাওয়া যায় না, ওই কারণে এখানে আসা, ঘুরে ফিরে সব গৃহস্থ ঘর থেকে আমরা নিয়ে যাই। ঐতিহ্য আমরা এটা ধরে রাখছি। মীর কাদিমের গরুর ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই প্রাণী সম্পদ বিভাগ। অন্যান্য বছর তুলনায় এবারও ধবল গরু পর্যাপ্ত পরিমাণ ধবল গরু মুন্সিগঞ্জে আছে এবং আপনারা জানেন যে সামনে পবিত্র ঈদুল আজহা এবং এই ঈদুল আজহা উপলক্ষে দেশীয় গরু অন্যান্য গরুর পাশাপাশি ধবল গরুর চাহিদা থেকে আলাদা। ওজন ভেদে এই গরুর দাম ১.৫ লাখ টাকা থেকে শুরু করে ৮ লাখ টাকা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের পরিবহন খাত প্রায় ১০০% তরল জ্বালানি নির্ভর, অথচ যুদ্ধের মতো বৈশ্বিক সংকট মোকাবেলায় জরুরি এ পণ্যের সরবরাহ সক্ষমতা খুবই কম। তাই সুযোগ বুঝে কম দামে জ্বালানি কিনে মজুদ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বিবিসি বলছে, তেল মজুদের সক্ষমতা ১.৫ মাস থেকে বাড়িয়ে ৩ মাস পর্যন্ত করার লক্ষ্যে কাজ চলছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের ব্যারেল ছাড়ায় $১০০। একইভাবে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রভাব পড়েছে। হরমুজ প্রণালী বন্ধের কারণে দাম বৃদ্ধির পাশাপাশি এশিয়ার দেশগুলোতে কমে তেল সরবরাহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে ডিজেল, অকটেনসহ জ্বালানির মজুদ নামে ১২-১৩ দিনে। আতঙ্কে দেশব্যাপী পেট্রোল পাম্পে গ্রাহকের ভিড় বাড়ে। চ্যালেঞ্জ মোকাবিলায় জ্বালানি তেল বিক্রির সীমাও বেঁধে দেয় সরকার। গবেষকরা বলছেন, অর্থনীতির জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। যে কোনো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মজুদ বাড়ানোর পরামর্শ তাদের। আমাদের বুঝে নিতে হবে যে গ্লোবাল এনভায়রনমেন্ট ইজ মোর ভলাটাইল এবং এখানে এই ধরনের শক রিপিটেডলি আসতে পারে। তেলের দাম যখন অনেক কমে যায় তখন আমার স্টোরেজটা করা উচিত। তখন কারেন্ট ডিম্যান্ডের উপরে না কিনে ফিউচার ডিম্যান্ডকে মাথায় রেখে আপনি সে পারচেসটা করতে পারেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে, সাম্প্রতিক অভিজ্ঞতার বিবেচনায় জ্বালানি তেল মজুদের সক্ষমতা বাড়াতে নির্দেশ দিয়েছে সরকার। সে লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠানের স্টোরেজ ভাড়া নেয়ার পরিকল্পনাও রয়েছে। আমরা চেষ্টা করছি যে বেসরকারি পর্যায়ে এবং সরকারের অন্যান্য সংস্থার পর্যায়ে যে স্টোরেজ আছে সেগুলিকেও কাজে লাগে আমরা এটাকে মজুদকে বাড়ানোর জন্য। এসপিএমটা ওইটা আমরা খুব দ্রুততম সময় চালু করতে চাই। অ্যাডিশনালি ৭০,০০০ মেট্রিক টন ডিজেল আমরা প্রিজার্ভ করতে পারব। আরও ১.৫ মাসের মজুদ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি তেল দ্রুত বিতরণে ঢাকা চট্টগ্রাম পাইপলাইন এবছরের মধ্যেই বাণিজ্যিকভাবে চালু করার আশা বিপিসির। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৫ দিনই বৃষ্টির শঙ্কা নিয়ে আজ সিলেটে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ভেস্তে যাওয়ার শঙ্কায় ৪ থেকে ৫ সেশন। তবে টাইগারদের ভাবনা শুধু ম্যাচ নিয়ে, জয় ছাড়া কিছু ভাবছে না শান্তর দল। অন্যদিকে ভুল থেকে শিক্ষা নিয়ে সিরিজ ড্র করতে চায় পাকিস্তান। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরু সকাল 10টায়। সকাল থেকে সন্ধ্যা টানা বৃষ্টি সিলেট জুড়ে। মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অনুশীলনের সুযোগ পেলেন মিরাজ শান্তরা। মূল মাঠ সারাদিন থাকলো কাভারে ঢাকা। ম্যাচের ৫ দিনে বৃষ্টির সংখ্যা জোরালো, তবে ওভার নষ্ট হলেও খেলা হওয়ার কথা। পূর্বাভাস বলছে ৪ থেকে ৫ সেশন পানিতে ভেসে যেতে পারে। দুই দলের জন্য জয় পাওয়া খুবই কঠিন। ১-০তে এগিয়ে বাংলাদেশ। সিরিজ জিততে সিলেটে ড্র অথবা জয় দরকার। বাংলাদেশ সেটা নিয়েই ভাবছে। একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। অভিষেক হচ্ছে তামিমের। ওয়েদার কন্ডিশন প্রতিপক্ষ, যাই হোক না কেন দলের ভাবনা শুধু জয়।
যে সময় খেলা হচ্ছে টেস্ট সিরিজ, এটা আসলে আমাদের এখানে রেইনি সিজনই ধরে। তো লাকিলি যে আমরা মিরপুরে বৃষ্টি হওয়ার পরও একটা রেজাল্ট হয়েছে, এটা আমাদের জন্য খুবই ভালো একটা পজিটিভ সাইড ছিল। বাট এখানে একটা জিনিস ভালো, মিরপুরের মতো এখানে ড্রেনেজ সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস। আমার মনে হয় যে যদি ওয়েদারটা একটু বেটার হয় তাহলে আমার মনে করি যে এখান থেকেও রেজাল্ট নেওয়া সম্ভব। বাংলাদেশের কাছে টানা 3 টেস্ট হার। পাকিস্তানে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বাবর ফেরাই আত্মবিশ্বাস নিয়ে নামতে চায় বাঁচা মরার টেস্টে, যদিও এমন ম্যাচের আগে মনমতো অনুশীলন করতে পারেনি ওরা। এটা স্বাভাবিক, যদি আমরা ভালো খেলতে না পারি তবে সমালোচনা হবেই, ওসব নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য এই ম্যাচে ভালো খেলার। আশা করি পুরো দল প্রত্যাশা মতো পারফরম্যান্স করবে। সিলেট স্টেডিয়ামে 5 ম্যাচে 3 হার বাংলাদেশের, জয় 2টা, ড্র নেই একটাও। ওডিআই ও টি20তে অনেক রান হলেও টেস্টে আলাদা এখানকার উইকেট। পঞ্চম দিনে 200 রান চেস করা বড্ড কঠিন এই উইকেটে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। মধুমাস জ্যৈষ্ঠের প্রথম দিনেই রাজশাহীর বাজারে এলো গুটি জাতের আম। এর মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমের বাজারজাতকরণ। এবছর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা, দামও ভালো পাওয়ার আশা তাদের। শুক্রবার সকাল থেকে রাজশাহীর বিভিন্ন এলাকায় গাছ থেকে গুটি আম নামানো শুরু করেন বাগানীরা। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী পাড়া হয়েছে হলদাভ সবুজ ও পুরোপুরি হলদে আম। চাষিদের আশা এবার বাজার ভালো থাকবে। সেটা যথোপযুক্ত টাইমই করা হয়েছে এবং আমাদের সবার আলোচনা সাপেক্ষে ডেট ফিক্সড করা হয়। ফলন ভালো হয়েছে। গত বছর বাজার কম ছিল, এবার ভালো আমরা আশা করছি। এবছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,43,995 টন। বাজার মূল্য হতে পারে প্রায় 780 কোটি টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্য অর্জনের আশা কৃষি কর্মকর্তাদের। আমরা আশা করছি প্রায় 780 কোটি টাকার আমাদের আমের বাণিজ্য এবার রাজশাহীতে হবে এবং আশা করা যায় যদি আবহাওয়া ভালো থাকে এবং সে ধরনের বড় কোনো দুর্যোগ না হয় তাহলে আমরা আমাদের লক্ষ্যমাত্রা পূরণে সমর্থ হব। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গোপালভোগ 22 মে, লক্ষণভোগ ও রানী পছন্দ আম সংগ্রহ করা যাবে 25 মে থেকে। সময়ের আগে অপরিপক্ক আম নামালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা ভিজিলেন্স থাকবো, যদি কোনো এই ধরনের কেউ অর্থাৎ কাস্টমারকে ঠকিয়ে, ভোক্তাকে ঠকিয়ে অপরিপক্ক আম বাজারে রপ্তানি করতে চায়, আমদানি করতে চায়, তাহলে আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। শুরুর দিন জাত ও আকার ভেদে 1200 থেকে 1300 টাকা মন দরে আম বিক্রি হয়। শাখাওয়াত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঠাকুরগাঁয়ের আলুর ফলন ভালো হলেও বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় বিপাকে চাষিরা। সংরক্ষণের অভাবে বাড়িতেই নষ্ট হচ্ছে ফসল। লোকসান ঠেকাতে রপ্তানির দাবি কৃষকদের। কৃষি বিভাগের প্রত্যাশা 2-1 মাসের মধ্যে দাম বাড়লে লাভবান হবে কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ঠাকুরগাঁয়ে এবছর আলুর চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। লক্ষ্যমাত্রা 7 লাখ মেট্রিক টন থাকলেও উৎপাদন হয়েছে 7,34,928 মেট্রিক টন। লাভের আশায় ফসল আবাদের পরেও দাম পড়ে যাওয়ায় দুশ্চিন্তায় এলাকার চাষিরা। প্রতি কেজিতে 15 থেকে 16 টাকা উৎপাদন খরচ হলেও বিক্রি হচ্ছে মাত্র 4 থেকে 6 টাকায়। প্রতি কেজিতে লোকসান হচ্ছে 9 থেকে 11 টাকা। অবিকৃত আলু বাড়িতে সংরক্ষণ করায় পচে যাচ্ছে অতিরিক্ত গরমে। আগে যে দাম ছিল এখন তো বাজার আরও কম, আলু বিক্রি হচ্ছে না। দরের আশা একটু থুইছে, এখন আলু তো ঘরতেও রাখা যায় না, এখন তো সম্ভব হচ্ছে না। আর কয়দিন রাখিমো, এখন তো আরো দিন আলুর অবস্থা খারাপ, বেচা কিনা হয় না। এই মালগুলো যদি বিদেশে পাঠান তাহলে আমাদের ভালো হয়। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন 2-1 মাসের মধ্যেই আলুর দাম বাড়বে বলে আশা করছেন তারা। সংরক্ষণ ক্ষমতা এবং এই মজুদ আলুর যদি ভবিষ্যতে দাম পায় তাহলে কৃষকরা লাভবান হবে এবং এই ক্ষেত্রে রপ্তানি এবং বিভিন্ন ধরনের সরকারি বন্দনা প্যাকেজের মধ্যে যদি আলু অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে আলুর দাম বৃদ্ধি পাবে এবং আলু চাষিরা লাভবান হবে। জেলায় 19টি হিমাগারের মধ্যে 18টি চালু রয়েছে। এগুলোতে মোট ধারণ ক্ষমতা 1,80,500 মেট্রিক টন। সংরক্ষণ করা হয়েছে 1,69,010 মেট্রিক টন আলু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাদ্য অধিদপ্তর দেরিতে ধান চাল সংগ্রহ শুরু করায় এবার বোরো মৌসুমে উত্তরাঞ্চলের কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। ধান কাটার শুরুতে সরকারি কেনা শুরু না হওয়ায় বাজারের নিয়ন্ত্রণ চলে যায় ফরিয়াদের হাতে। তবে সরকারিভাবে সংগ্রহ শুরু হওয়ার পর ধানের দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর।
গত মৌসুমে উত্তরাঞ্চল সহ দেশের অন্যান্য এলাকায় বোরো ধান কেনা শুরু হয় 24 এপ্রিল। এবার ধান সংগ্রহ শুরু হয়েছে 3 মে। এপ্রিলের মাঝামাঝি থেকে চলনবিল সহ আরও কয়েকটি এলাকায় ধান কাটা শুরু হয়। তখন সেচের পানি ও চাষাবাদের অন্যান্য খরচ মেটাতে কৃষকদের দ্রুত টাকার দরকার পড়ে। এই সুযোগে দালাল ফরিয়াদের নিয়ন্ত্রণে থাকা হাট বাজারে তারা বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করেন। ধান কাটামারাই শুরুর পর 2 সপ্তাহ বগুড়ার শুধুমাত্র রনবাগা হাটেই দিনে বেচা কেনা হয় 1 লাখ মন ধান। গত বছর ওই হাটে মৌসুমের শুরুতে মোটা ও চিকন ধানে প্রতি মনে চাষিরা লাভ করেন 300 থেকে 400 টাকা পর্যন্ত। আর এবার সরকার ধান কেনা শুরুর আগে মনে লোকসান হয়েছে 400 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। যে ধান কিনতেছে এই ধানটা যদি আরো 2 সপ্তাহ আগে থেকে কিনলো নি তাহলে আমরা একটু দাম বেশি পেলাম নি। আগে তো বেচছি আমরা হচ্ছে 800 টাকা 900 টাকা, 1000 টাকাও লেনি, 800 900। এখন সরকার কিনবার ধরছে 1000-1200 টাকা করে কিনতেছে, 1400 কিনতেছে দেখতেছি। তাহলে আমাদের এটা লস লয়। এখন অনেক কৃষকের ঘরে আর ধান নেই। বেশিরভাগ ধান মজুত করে রেখেছেন বড় বড় চালকল মালিকরা। তবে সরকারিভাবে ধান কেনা শুরু হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে দাবি খাদ্য অধিদপ্তরের। যে শুরু থেকে দামটা ছিল কিন্তু 1050 টাকা মন ছিল, বর্তমানে কিন্তু সেটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কৃষক যেটা আশা করছিল সেই দামটা কিন্তু বর্তমানে কৃষক পাচ্ছে। এই মৌসুমে সরকার 36 টাকা কেজি দরে 5 লাখ মেট্রিক টন ধান, 49 টাকা কেজি দরে 12 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল আর 48 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন আতপ চাল কিনবে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ। 186 বছরের পুরনো বিশ্বের প্রথম ডাকটিকিট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকদের ব্যবহৃত বাঁশি মেডেল, স্বাধীন বাংলাদেশের আগে ও পরের সময়ের জাতীয় দৈনিক, নানা দেশের বৈচিত্র্য মুদ্রা, সেই সঙ্গে নানা দুর্লভ পণ্য নিয়ে রাজধানীর পল্টনে হয়ে গেল শখের পণ্য বেচে কেনার উৎসব। আয়োজকরা বলছেন এই খাতে বাংলাদেশে রয়েছে শত কোটি টাকার বাজার। শুক্রবার ছুটির দিন সকালে পুরানা পল্টনের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে বসেছে নিলামের হাট। শখের ডাক টিকিট, লটারি ও ভ্রমণের নানা ধরনের টিকিট সহ সারা বিশ্বের বিচিত্র টাকা, মুদ্রা, পুরনো তৈজসপত্র এখানে বিক্রি হচ্ছে। পৃথিবীর প্রথম ডাক টিকিট পেনি ব্ল্যাক উঠেছে নিলামে। 1840 সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথের ছবিওয়ালা এই ডাক টিকিট 1 পেনি দরে হলেও এখন এর দাম 8000 টাকার উপরে। পুরানা পল্টনের একটি রেস্তোরাঁয় বসেছে শখের পণ্যের উৎসব। এখানে মিলছে শত বছরের পুরনো হাতঘড়ি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা ধরনের ব্যবহার্য পণ্য। ডেট লেখা আছে 1916, বার্মিংহামের তৈরি। এটা বাঁশি ফু দিয়ে আপনাকে দেখাই। পাবলিক যত ঘড়ি সংগ্রহ হতে পারে, আগের আমলের জিনিসগুলো যেন সে সংগ্রহ রাখে। খালি 4টা পিপিক্সে এটা ওয়াটারমার্ক সহ আসছে। এখন এটা যদি আমি নতুন কিনতে যাই তাহলে দেখা যাবে যে 8-10 হাজার টাকাও আছে। উৎসবের আয়োজনে আছে ঐতিহাসিক কিছু প্রকাশনা, মজলুম নেতা হামিদ খান ভাসানীর সম্পাদনার পত্রিকা হক কথা, সেই সাথে আছে 60 বছরের পুরনো দৈনিক যা দেশের ঐতিহাসিক দলিল। অনেক কালেক্টর এগুলো কালেক্ট করে, বিশেষ করে যারা একটু লেখালেখি মধ্যে আছে বা লেখক। আয়োজকরা বলছেন সারা দেশে এমন শখের পণ্যের একটি বিশাল বাজার রয়েছে। এসব পণ্যের সংগ্রাহক ও বিক্রেতাদের মধ্যে প্রায় 100 কোটি টাকার লেনদেন হয়। 80 থেকে 100 কোটি টাকার মার্কেট হতে পারে। এটা এখানে 10 টাকার স্ট্যাম্প, জিনিসটা কিন্তু এতটুকুই, 10 টাকা থেকে শুরু হয়। ইভেন কতগুলো স্ট্যাম্প বাংলাদেশের 2 পয়সারও স্ট্যাম্প আছে, ফেস ভ্যালু অত বেশি হয়। পোস্টাল স্টেশনারি বলি আমরা। তারপরে এটার উপর লেখা বিভিন্ন বই, ওয়েবসাইট, এই সব মিলায় এখানে বাজারটা ওই রকমই হবে। প্রাচীন আমলের ঐতিহাসিক স্মারক বস্তু বেচা কেনার পাশাপাশি এই আয়োজন ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয়। আয়োজকরা বলছেন এমন উৎসব জেলা পর্যায়ে হলে আরও দুর্লভ পণ্যের সংগ্রহ বাড়বে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।